আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। প্রথম ধাপে 140 উপজেলা পরিষদে ভোটকাল চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে কমিশন। নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। 22 উপজেলা ইভিএমে ভোট হবে। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানান, দলীয় প্রতীক না থাকলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তাই কোনো রাজনৈতিক দলের ভোট বর্জনের ঘোষণা ইসির জন্য বিবেচ্য নয়। বিস্তারিত জানাচ্ছেন আতিকার রহমান। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে বুধবার ভোট হবে 140 উপজেলায়। মোট কেন্দ্র 11,556টি। সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। দুর্গম এলাকা 424 কেন্দ্রে একদিন আগেই ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি কেন্দ্রে বুধবার ভোরে ব্যালট পেপার পাঠানো হবে। 26 উপজেলা ইভিএমে ভোট হবে, অন্যগুলোতে ভোট নেওয়া হবে ব্যালট পেপারে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর 17 থেকে 19 জন সদস্য দায়িত্ব পালন করবেন। পার্বত্য এলাকার কেন্দ্রগুলোতে থাকবেন 21 জন। প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোট সুষ্ঠু করতে এরই মধ্যে অনেক প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থিতা নিয়ে কোনো বেকায়দায় নেই কমিশন। প্রভাব বিস্তারের কারণে কিছু অ্যাকশন আমরা নিয়েছি। এরই মধ্যে একজনকে আমরা ডাকিয়ে এনে তার বক্তব্য শুনে তার প্রার্থিতা বাতিল করেছি। বেকায়দায় থাকার তো প্রশ্নই আসে না। কোনো মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা, যদি করে থাকেন আমাদেরকে যদি সেই তথ্য স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমে যদি আমরা পেয়ে থাকি, আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। আর নির্বাচনের দিনে আমরা সকলেই সতর্ক থাকব। সিইসি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দলীয় প্রতীকে তেমন হচ্ছে না। এটা প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। তো কাজে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে। আমাদের কাছে থাকবে প্রার্থী। এটা মোটেই নিয়ম রক্ষার ভোট না, নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন। স্থানীয় সরকারগুলোকে যদি আমরা চালু রাখতে চাই, সেই নির্বাচনটা কারো পছন্দ হোক বা কেউ বর্জন করুক, কিন্তু একটা নির্বাচন হতে হবে। সেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা সেই দায়িত্বটা পালন করতে পারি। কে কীভাবে নির্বাচনটাকে দেখবেন সেটা আমাদের বিষয় না। নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষায় 418 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 10 মে পর্যন্ত নির্বাচনী এলাকায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে বিজিবি। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বারবার ডামি ও প্রহসনে নির্বাচন করতে চাচ্ছে সরকার। উপজেলা পরিষদ নির্বাচন তারই ধারাবাহিকতা বলে মন্তব্য করেন তিনি। সকালে বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণকালে মন্তব্য করেন রিজভী। বলেন, গণমাধ্যমে ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধ সম্পদের পাহাড় গড়ার কথা প্রকাশ হয়েছে। উপজেলা চেয়ারম্যানরা শত শত বিঘা সম্পদের মালিক বনে গেছেন। তাদের আয় বেড়েছে 1200 থেকে 1800 গুণ। রিজভী বলেন, ডামি ও প্রতারণা নির্বাচনের সাথে জনগণ নেই। 7ই জানুয়ারি ডামি নির্বাচন বর্জন করেছে, ঠিক একইভাবে এই উপজেলা নির্বাচন আপনার বর্জন করবে এই বাংলাদেশের মানুষ। কারণ জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে, তাদের কোনো ভোট, সেগুলো সেই ভোট হচ্ছে ডামি ভোট, প্রহসনের ভোট, জালিয়াতির ভোট। এই ভোটে কোনো জনগণ অংশগ্রহণ করবে না। যে কোনো প্রকল্প গ্রহণের আগে জনগণের কল্যাণে কতটুকু কাজে লাগবে তা বিবেচনায় নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এখন থেকে অযাচিত প্রকল্প বাস্তবায়ন করা হবে না। দুপুরে গণভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে আন্তর্জাতিক অভিবাসনের মহাপরিচালক দেখা করতে গেলে সংস্থাটিকে রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের আহ্বান জানান সরকার প্রধান। জানাচ্ছেন মারুফ রেজা। স্মার্ট বাংলাদেশ 2041 বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তুলে ধরা হয়। পরে প্রকল্পের আদ্যপান্ত দেখে নানা নির্দেশনা দেন সরকার প্রধান। বলেন, যে কোনো প্রকল্প বাস্তবায়নে সবার আগে ভাবতে হবে সাধারণ মানুষের উপকারের বিষয়টি। কতটুকু দেশের মানুষের উন্নতি হবে, কতটুকু দেশের মানুষের কল্যাণে কাজে লাগবে, এই হিসাবটা, এই বিবেচনাটা কিন্তু আগে নিতে হবে। প্রত্যেকটা প্রকল্প এতদিন যেমন অবকাঠামো উন্নয়নে আমরা খুব
দ্রুত কিছু কাজ করেছি, যার সুফলটা মানুষ পাচ্ছে। সময় এখন রূপকল্প 2021 থেকে 41 বাস্তবায়নের, এমনটা জানিয়ে সংশ্লিষ্টদের এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিজেদের সক্ষমতার পাশাপাশি আমরা বিদেশ থেকে লোন নেওয়ার ক্ষেত্রেও আমাদের এটা হিসাব রাখতে হবে। এই টাকাটা আমরা আমাদের ফেরত দেওয়ার সক্ষমতা কতটুকু, সেটুকু আমরা পারবো কিনা, বা আমি এই কাজটা করলাম এর থেকে অর্থনৈতিকভাবে কি আমরা ফেরত পাবো, যা দিয়ে আমরা এর মূল্যটা শোধ দিতে পারবো। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ দেখা করেন। এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ ভূমি মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণের পাশাপাশি তাদের জন্য বাড়তি তহবিল সংগ্রহের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজা, RTV, ঢাকা। ঝড় বৃষ্টি শুরু না হতেই সারা দেশে বজ্রপাতে 61 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গেল 7 দিনেই মারা গেছে 31 জন। বজ্রপাতে দেশে প্রতি বছর গড়ে 320 জন মারা যায়, যা বিশ্বের সর্বোচ্চ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এক দশকে বজ্রপাতের ঘটনা বেড়েছে 15%। শরীয়ত খানের রিপোর্ট। টানা তাপ প্রবাহের পর স্বস্তির বৃষ্টি নামলেও অস্বস্তি বাড়াচ্ছে বজ্রঝড়। গেল বৃহস্পতিবারই সারা দেশে বজ্রপাতে 11 জন নিহত হন। 3 মাসে যে সংখ্যা 50 জন। ফাউন্ডেশন ফর ডিজাস্টার ফোরামের হিসেবে গেল 6 দিনে বজ্রপাত কেড়ে নিয়েছে 20টি তাজা প্রাণ, যাদের মধ্যে বেশিরভাগই কৃষক আর জেলে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এক দশকে দেশে বজ্রপাত বেড়েছে 15 ভাগ। কেবল গত বছরই প্রাণ যায় 318 জনের। পরিসংখ্যান অনুযায়ী দেশে বজ্রপাতে গড়ে মারা যান 320 জন, যা যে কোনো দেশের চেয়ে বেশি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের হাওর ও উত্তর পশ্চিমাঞ্চল বজ্রপাত প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। অবাধে গাছ কেটে ফেলা, জনসংখ্যা বৃদ্ধি আর অসচেতনতায় অন্যান্য জেলাতেও বজ্রপাতে মৃত্যু বাড়ছে। বাতাসের জলবায়ুর বিহেভিয়ার পরিবর্তন হচ্ছে, ফলে আমাদের এই ফ্রিকোয়েন্সিটা আগের চেয়ে বেড়েছে এবং কিছু অংশে তীব্রতাও বেড়েছে। এই বজ্রপাতে লোকজন বেশি মারা যাচ্ছে। আগের যে সংখ্যক জনসংখ্যা মানে মাঠে ময়দানে থাকতো, এখন তার চেয়ে বেশি সংখ্যক লোকজন মাঠে ময়দানে আছে। তারাই বেশি মারা যায় যারা একদম ফাঁকা জায়গায় থাকে, তাদের আশেপাশে কোনো গাছপালা নেই, সুউচ্চ কোনো কিছু নেই, ফলে তারা খুব সহজেই আক্রান্ত হচ্ছে এবং ইদানিংকালে এটা বেশি দেখা যাচ্ছে। বজ্রপাত এমন এক দুর্যোগ, চাইলেই যাকে নিয়ন্ত্রণ করা যায় না। তাই এ থেকে বাঁচতে সরকারি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। মানুষকে খালি সচেতন করলেই হবে না, সচেতনতার সাথে সাথে এখানে সেখানে এটাকে প্রায়োগিক অর্থে অর্থাৎ এটা কার্যকরীও করতে হবে এবং কার্যকরী করার জন্য কখনো কখনো আমাদের প্রোঅ্যাক্টিভ হতে হয়। আবহাওয়া অধিদপ্তর আগের চাইতে তো অনেক প্রিসাইজ তথ্য দিচ্ছে, কিন্তু এই অ্যাকুরেট হয়তো আমার চাহিদার তুলনায় তত না। আমাকে আরও অ্যাকুরেট, আরও ফ্রিকোয়েন্ট, আরও মাইক্রো লেভেলের। এখনও যদি বলা হয় সিলেট অঞ্চল বজ্রপাতে আক্রান্ত হতে পারে, এটা তো অনেক বড় জায়গার কথা বললেন। তার সাথে যদি বলে দেওয়া হয় যে সুনামগঞ্জের ওই জায়গা অঞ্চলে তাই নাকি বজ্রপাতের আশঙ্কা বেশি আছে, আরও যদি, তাহলে ওই অঞ্চলের লোকজন আরও সচেতন হতে পারবে। বাংলাদেশের আকাশ সীমায় 2 ধরনের বজ্রপাত ঘটে, একটি মেঘ থেকে মেঘে, আরেকটি মেঘ থেকে মাটিতে। শরীয়ত খান, RTV, ঢাকা। আরও সপ্তাহখানেক সারা দেশে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত হবার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে 15 তারিখের পর আবারও তাপপ্রবাহ বইতে শুরু করবে। সম্প্রতি বজ্রপাতের মৃত্যু ঝুঁকি বেড়েছে জানিয়ে বজ্রপাতের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। মাস জুড়ে তাপপ্রবাহের পর দেশ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। গেল 2 দিনের স্বস্তির বৃষ্টিতে গরম কমায় নগরবাসী অনেকটাই শান্তিতে আছে। অবশ্যই ভালো, অনেকদিন তাপদাহের পরে বৃষ্টিটা আমাদের মাঝে একটা স্বস্তি এনে দিয়েছে। গরম গেছে তো এখন বৃষ্টি হওয়াতে অনেক ঠান্ডা, আবহাওয়াটা খুব ভালো। এখন বৃষ্টি হওয়ার পরে মানুষের একটু ভালো অনুভব হচ্ছে। আমি যখন রাস্তায় যাচ্ছি দেখছি অনেক বড় বড় গাছ কেটে ফেলছে, তো ওইটা কাটাটা আমার উচিত মনে হয় না। মানে ধানমন্ডিতে অনেক বড় বড় গাছ ছিল, ওই গাছগুলো কেটে ফেলছে, তো আমার মনে হয় না কাজটা ঠিক হয়েছে। বেশি করে গাছ লাগানো উচিত, গাছ কাটা উচিত না।
সোমবার কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলায় খুশি পটুয়াখালী সহ দক্ষিণ জনপদের মানুষ। তবে এখনও মেহেরপুর, খুলনা, রাজশাহীতে বৃষ্টি না হওয়ায় অস্বস্তিতে আছে এসব জেলার মানুষ। আজকের বৃষ্টি হওয়ার পর অনেক খুশি, স্বস্তি পাইতে আছে। অন্যদিকে উজানে বৃষ্টিপাতে ধীর গতিতে বাড়ছে সুনামগঞ্জের নদ নদীর পানি। 24 ঘন্টায় সুরমা নদীর পানি শহরের নবীনগর পয়েন্টে 14 সেন্টিমিটার বেড়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ বলছেন, মে মাসের 15 তারিখ পর্যন্ত বৃষ্টিসহ বজ্রপাত হবে, এরপর আবারও বাড়বে তাপমাত্রা। মেন হচ্ছে যে বৃষ্টির স্পেলটা এটা একটা দীর্ঘ হতে পারে, হয়তো তো আপনার সপ্তাহখানি লাগতে পারে, তারপরে তাপমাত্রা গ্র্যাজুয়ালি বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা আশা করছি হয়তো এই মাসের শেষের দিক যায়, অর্থাৎ হচ্ছে থার্ড উইক ফোর্থ উইকে যায় আপনার, সেক্ষেত্রে আবার নতুন করে হিটওয়েভ আসতে পারে। দীর্ঘ তাপপ্রবাহের পর দেখা মিলল স্বস্তির বৃষ্টি। গত 2 দিন ধরে রাজধানী জুড়ে যে বৃষ্টিপাত হলো তাতে স্বস্তি নেমে এসেছে জনজীবনে। সাধারণ মানুষ বলছেন, এমন পরিস্থিতি ধরে রাখতে হলে পরিবেশের মান উন্নয়নে আরও বেশি সচেতন হতে হবে সবাইকে। সেই সাথে গাছ লাগানোর বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরতে হবে বলে মনে করছেন তারা। বিপুল দেবরায়, RTV, ঢাকা। বন্যা পূর্বাভাস সহ ভূগর্ভস্থ ভূপৃষ্ঠের পানির পরিমাপে যুক্ত হচ্ছে নতুন এক দিগন্ত। বসানো হচ্ছে অটোমেটেড ও ডিজিটাল টেলিমিটারিং মেশিন। ফলে পানির স্তর পরিমাপ ডাটা পাওয়ার কাজটি হয়ে যাচ্ছে সহজতর। পরিপূর্ণ অত্যাধুনিক অটোমেটেড রাডার সেন্সর ইনস্টল করার পরে ফলে দিনে 5 বারের জায়গায় এখন ডাটা রিডিং পাওয়া যাবে 96 বার, আর পানির লেভেলের প্রকৃত তথ্য পাওয়া যাবে 24 ঘন্টায়। সকালে রাজধানীর সামরিক জাদুঘরের সেমিনার হলে পানি উন্নয়ন বোর্ডের বাংলাদেশ আবহাওয়া ও জলবায়ু পরিষেবা আঞ্চলিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। তবে প্রকল্প বাস্তবায়নে কালক্ষেপণ ক্ষোভ জানান সচিব। অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সংসদের প্রশ্নের জবাবে এই কথা জানিয়ে তিনি বলেন, কিছু ভুইফোর অনলাইন পোর্টাল ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। তারা সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতার চর্চা করছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এর আগে বিকেলে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। আরেক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পরিপূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। শিগগিরই দেশের সব স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার আশা করেন তিনি। এছাড়া গ্রাম আদালতের জরিমানা ৭৫,০০০ থেকে ৩ লাখ টাকা নির্ধারণ করে সংসদে পাশ হয়েছে গ্রাম আদালত সংশোধন বিল ২০২৪। বিভিন্ন জায়গায় এবং তারা সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতার চর্চা করে, অপপ্রচার করে এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে সমাজে। যত পোর্টাল যেগুলো অ্যাপ্লিকেশন করেছে, প্রক্রিয়াধীন আছে, তার পুরো লিস্টটা আমি বিটিআরসিকে পাঠাবো। এই লিস্টের বাইরে যত অনিবন্ধিত এবং এমনকি একটা অ্যাপ্লিকেশনও করে নেই যারা, তাদের সবগুলো পোর্টাল বন্ধ করে দেওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাবো। 2030 সালের মধ্যে 20% জ্বালানি সাশ্রয়ীর লক্ষ্যমাত্রা নির্ধারণ, 2041 সালের মধ্যে 40% পর্যন্ত বিদ্যুৎ পরিচ্ছন্ন জ্বালানি হতে উৎপাদন এবং সকল পোস্টপেড মিটারকে পর্যায়ক্রমে প্রিপেড স্মার্ট প্রিপেড মিটারে রূপান্তর। আমরা আশা করছি গৃহীত পদক্ষেপ সমূহ বাস্তবিত হলে সবাইকে নিরবিচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে সক্ষম হব। জুলাই মাস থেকে এলাকাভিত্তিক দোকানগুলোতে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে সরকার। কার্ডধারীদের বাইরে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহের পরিকল্পনা থেকে এমন উদ্যোগ বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ বিষয়ে দ্রুতই প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুপারিশ পাঠানো হবে। সেলিম মালিকের রিপোর্ট। সকাল থেকে রাজধানীর বাড়ির ধারায় এমন অপেক্ষা সুবিধাভোগী টিসিবির কার্ডধারীদের। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে কিছুটা কম দামে পণ্য পেতে দৈনন্দিন কাজ বাদ দিয়েও অনেকেই অপেক্ষায় লাইনে। জিনিসগুলো অনেক দাম, যেমন এর আগে পেঁয়াজের দাম ছিল, পেঁয়াজটা আমাদের কম দামে দিছে, এখন পেঁয়াজের দাম কমছে, এই জন্য পেঁয়াজটা দিতেছে না। চিনির দাম তো কমে নেই, চিনিটা আবার অন্য জিনিস আর একটু বাড়া দিলে ভালো হয়। এখানে মনে করেন সকালে সিরিয়ালে দিলে আমরা সন্ধ্যা হয়ে যায়, তা তো মাল পাই না মানুষের ইসে।
তো দোকান দিলে পরে তো ওই ভিড়টা হবে না, যার যার সময় মতো শেষে আস্তে আস্তে যায় আনবে, আমাদের পক্ষে সুবিধা হবে। অনেকটা নির্ধারিত সময়ে মে মাসের কার্যক্রম উদ্বোধনে বারিধারায় আসেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটো। পরে সুবিধাভোগীদের মধ্যে পণ্য বিক্রির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আগামী জুলাই থেকে এলাকা ভেদে স্থায়ী দোকানে বিক্রি হবে টিসিবির পণ্য। একটা পার্মানেন্ট দোকানের ব্যবস্থা করতে, যেখান থেকে টিসিবির পণ্যটা সুবিধাজনক সময়ে আমাদের সুবিধাভোগীরা কার্ড দেখে নিতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী আবার ঘুরে দাঁড়ানোর জন্য আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আমরা যেন নিত্য প্রয়োজনীয় জিনিস শুধুমাত্র সাবসিডাইজ মূল্যে না, ন্যায্য মূল্যে যেন আমরা দেশবাসীর কাছে পৌঁছাতে পারি, সেই ধরনের একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে সরকারের এমন কার্যক্রম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কতটা ফলপ্রসূ হচ্ছে তা সাধারণ মানুষের চোখে মুখে অনেকটা স্পষ্ট। টিসিবির উদ্যোগেও বাজারে কেন মূল্যস্ফীতি কমছে না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়, তবে বাফার স্টক করে কারসাজি বন্ধে উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়। এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না যে বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা, আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব যে বাজারের পণ্যের সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখা, ওইটার চেষ্টা আমরা করছি, করে যাব। বর্তমানে 1 কোটি সুবিধাভোগীকে ভর্তুকি মূল্য পণ্য দিচ্ছে সরকার। আগামীতে এর বিস্তৃতি বাড়ানোর পরিকল্পনা চলছে। সেলিম মালিক, RTV, ঢাকা। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার মানে সেখানে ডাল মে কুছ কালা হ্যায়, এমনটা ইঙ্গিত দিয়ে বেসরকারি সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, তথ্যের নিয়ন্ত্রণ করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের নাশকতাকারী হিসেবে মূল্যায়ন করছে। সকালে রাজধানীর পল্টন টাওয়ারে ERF কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সরকার স্বীকার না করলেও ডলার সংকটে প্রকল্পের ঋণ পরিশোধে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়েছে। সেলিম মালিকের রিপোর্ট। দেশের আর্থিক প্রতিষ্ঠান সহ সরকারি দপ্তরগুলোর বড় একটি অংশই তাদের অনিয়ম দুর্নীতি আড়াল করতে তথ্যের নয়ছয় করে থাকেন। কোন প্রতিষ্ঠান আবার সাংবাদিকদের প্রবেশাধিকারও কড়াকড়ি জারি করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাংবাদিকরা। অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ERF আয়োজিত অনুষ্ঠানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, বাংলাদেশ ব্যাংকের এমন আচরণ বড় কিছু লুকানোর ইঙ্গিত দিচ্ছে। আপনারা যদি ঘরেই ঢুকতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে কি ধরনের আপনাদের বার্তা দেওয়া হচ্ছে? বার্তা কি দেওয়া হচ্ছে এই যে আসলে ওই তথ্য উপাত্ত এমন, যেই তথ্য উপাত্ত যদি জনসমক্ষে প্রকাশ পায় বড় ধরনের নাশকতা হয়ে যেতে পারে, এবং সেই নাশকতাকারীরা হলো বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতা যারা করেন তারা। ঋণ করে উচ্চ খরচে নির্মাণ প্রকল্প নির্মাণ করে সরকার বেকায়দায় পড়েছে জানিয়ে দেবপ্রিয় জানান, এখন সময় মতো ঋণ পরিশোধ নিয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে। $5 বিলিয়ন তো আপনি দিতে পারছেন না, এটা কয় মাস হয়ে গেছে। তেল আমদানি করেছেন, তার টাকা দিতে পারেন নাই। আপনি বিদেশি বিনিয়োগ করেছেন, তাদের মুনাফার টাকা আপনি দিতে পারেন নাই। অথচ এই তথ্য উপাত্তগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আসতো, আপনাকে ওইখানে ঢোকার রাস্তা বন্ধ করা হয়েছে। দেশের স্বার্থান্বেষী মহলকে অবৈধ সুবিধা বন্ধ করে দিলেই সামাজিক সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ানো সম্ভব বলে মনে করেন তিনি। আপনি যেই সমস্ত স্বার্থান্বেষী গোষ্ঠীকে এই মুহূর্তে সুবিধাগুলো দিয়েছেন, যাদের মোকাবেলা করার রাজনৈতিক শক্তির দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, সেগুলোকে মোকাবেলা করে মানুষের কাছে স্বচ্ছতা দিয়ে, তথ্য দিয়ে আপনি আসেন, মানুষ আপনাকে সমর্থন দিবে এই ভালো কাজগুলো করার জন্য। দেবপ্রিয় ভট্টাচার্য জানান, জনপ্রতিনিধিদের জনসমর্থন নিয়ে প্রশ্ন থাকায় আজ ক্ষমতা ধরে পরিণত হয়েছে আমলারা। সেই নবগণতন্ত্রের সূচনাতে। সেলিম মালিক, RTV, ঢাকা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যেতে গিয়ে নিহত অভিবাসন প্রত্যাশীদের 12% বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। সংস্থাটির 2024 সালের বৈশ্বিক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে এই প্রতিবেদন তুলে ধরেন IOM এর মহাপরিচালক অ্যামি পোপ। প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে বাস্তুচ্যুতির তালিকায় এশিয়ায় বাংলাদেশ 5ম স্থানে রয়েছে। এর মধ্যে শুধু 2022 সালে দুর্যোগের কারণে বাংলাদেশে 15 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, তাই সন্ত্রাসবাদ, মানব পাচার ও মাদকের দিক দিয়ে চ্যালেঞ্জে আছে বাংলাদেশ। তিনি প্রত্যাশা করেন দ্রুতই রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো ভূমিকা রাখবে IOM।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিজের মা মারা গেছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, আর যেন কোনো মা কিংবা সন্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা না যায়। রাজধানী সিরদাপ মিলনায়তনে ডেঙ্গু মোকাবেলায় পূর্ব প্রস্তুতি বিষয়ে আলোচনার এই সব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু হওয়ার আগেই প্রতিরোধ করা জরুরি। তিনি জানান, ডেঙ্গুকালীন কোনোভাবেই যেন স্যালাইন সংকট দেখা না দেয় এবং স্যালাইনের দামও যাতে না বাড়ে সেই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালগুলোতে খালি রাখতে সার্জারি পরে বা ভর্তি পরে করলে চলবে এমন রোগীদের ভর্তি না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একটা রোগ হয়ে গেলে, একটা মানুষ পড়ে গেলে তখন আমরা চিকিৎসা করি, কিন্তু মানুষ যাতে না পড়ে সের জন্য আমাদের কাজ করতে হবে। একই হয় এই ডেঙ্গিও যাতে না হয় তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। একটা কড়া নির্দেশ যে স্যালাইনের জন্য কোনো ঘাটতি না হয়, স্যালাইনের দামও বাড়ানো যাবে না, স্যালাইন যেন সবসময় অ্যাভেলেবেল হয়, হাসপাতালে যেন পর্যাপ্ত বেড থাকে। হজ ভিসা আবেদনের সময় দ্বিতীয় দফায় বাড়িয়ে 11 মে পর্যন্ত বাড়িয়েছে সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। এদিকে হজ যাত্রীদের ভিসার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করে সৌদির সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, এই ভিসায় জেদ্দা, মক্কা ও মদিনা ছাড়া অন্য কোনো শহরে ভ্রমণের অনুমতি পাবেন না হজ যাত্রীরা। এছাড়া অবৈধ হজ যাত্রী নিয়ন্ত্রণে ইলেকট্রনিক রেজিস্ট্রেশন ও ডিজিটাল ট্যাগ সিস্টেম চালু করেছে দেশটির সরকার। নতুন হজ ভিসা নীতির লঙ্ঘন করলে পরবর্তী সময়ে আর হজ ও ওমরা ভিসা দেওয়া হবে না বলেও জানিয়েছে সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।